শেষ ইচ্ছা অনুযায়ী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক শায়িত হলেন নিজ জন্মভূমি কুড়িগ্রামে। আমরা আজকে সত্যি গর্বিত যে আমরা জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে ধারণ করতে যাচ্ছি। তাকে মনে রাখা হবে তার লেখা দিয়ে। আশা করি সবাই তাকে যেরকম এখন ভালোবাসা দিচ্ছে এভাবেই মনে রাখবে সবাই। কেন্দ্রীয় শহীদ মিনারে অশ্রুসিক্ত বিদায় জানালো সর্বস্তরের মানুষ। সেলিম আল-দ্বীন একটি আঙ্গিক তৈরি করেছেন, হক ভাই আরেক ধরনের আঙ্গিক তৈরি করেছেন। এই আঙ্গিকগুলো কিন্তু পূর্ব বাংলা বা বাংলাদেশের নাটকের বৈচিত্র্য দিয়েছে, এটা খুবই জরুরি। সাহিত্যের যে অভিভাবক করতে জায়গাটা, সেই জায়গাটায় উনি ছিলেন, সেখানে তার একটা বড় ধরনের সংকট হলো। আমাদের সাহিত্যকে যা দিয়েছেন সেটা চিরকাল বেঁচে থাকবে। সৈয়দ শামসুল হক মুছে যাবে না কোনোদিনও। তিনি আমাদের প্রধান হিসেবে থাকবেন সবসময়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোসাদ্দেকের দৃঢ় ব্যাটিংয়ে আফগানিস্তানকে 209 রানের টার্গেট দিল বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে 100তম জয় পেতে সবার চোখ এখন বোলারদের দিকে। যুদ্ধাপরাধীদের বিচার সহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় সার্ক সম্মেলন বর্জন করে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইসলামাবাদ সার্ক সম্মেলন স্থগিত। প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রা পাল্টালেও বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা। প্রশাসনের নজরদারির অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং মা ইলিশ রক্ষায় অক্টোবরে প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা। এ সময় জেলেদের সরকারি সহায়তা দেওয়ার দাবি। ভক্ত ও অনুরাগীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। লেখকের ইচ্ছানুযায়ী জন্মস্থান কুড়িগ্রামে তাকে সমাহিত করা হয়েছে। ঢাকায় 2 দফা জানাজা শেষে বিকেলে হেলিকপ্টারে করে তার লাশ কুড়িগ্রামে নেওয়া হয়। প্রিয় লেখককে শেষবারের মতো দেখতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ঢল নামে হাজারো মানুষের। কুড়িগ্রাম থেকে আরো জানাচ্ছেন পারমিতা হিম। লেখনীতে বারবার উঠে আসতো উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের সুখ দুঃখ, প্রেম ও প্রতিবাদ। এখানকার মানুষের সরস মুখের ভাষা। শেষ নিদ্রায় শায়িত হতে চেয়েছিলেন এখানেই। বিকেল 4টায় বিমান বাহিনীর হেলিকপ্টার কলেজ মাঠের আকাশে দেখা যাওয়া মাত্র হাজারো মানুষের ঢল নামে। শুধু সৈয়দ হক ভালোবাসেননি কুড়িগ্রামকে, কুড়িগ্রামও যে কি ভীষণ ভালোবেসেছিল তাকে, তারই প্রমাণ এই জনসমাগম। হাত নেড়ে স্যালুট ঠুকে হাজারো মানুষ অশ্রুসিক্ত বিদায় জানান তাদের প্রাণের কবিকে। কলেজ প্রাঙ্গণেই সম্পন্ন হয় তার শেষ দাফন। আর এখানেই সমাহিত হলেন সব্যসাচী। জীবনে যাপনে মননে ভীষণ আধুনিক, তবু সব ছেড়ে চিরশান্তির জন্য কুড়িগ্রামকেই বেছে নিয়েছিলেন তিনি। তার শেষ ইচ্ছে ছিল এখানে সমাহিত হওয়ার। আমরা সেটাকে শ্রদ্ধা জানাতে পেরেছি এবং আমরা আজকে সত্যি গর্বিত যে আমরা জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে ধারণ করতে যাচ্ছি। এই দেশের মাটি মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেটা তার লেখনের মাধ্যমে আমরা যেমন পরিচয় পেয়েছি, আজকে অন্তিম মুহূর্তেও তিনি এই মাটিতে আবার শায়িত হয়েছে। তাকে মনে রাখা হবে তার লেখা দিয়ে। সবাই তাকে যেরকম এখন ভালোবাসা দিচ্ছে এভাবেই মনে রাখবে সবাই। বাংলা সাহিত্যের এক অনবদ্য ইতিহাস গড়েছেন সৈয়দ হক, আর সেই ইতিহাসের আরেক অবিচ্ছেদ্য অংশ হলো কুড়িগ্রাম। কোলাহল থেকে অনেক দূরে এই শান্ত সবুজ স্নিগ্ধ গায়ে চিরনিদ্রায় শায়িত হলেন কবি সৈয়দ শামসুল হক। তার অন্তিম যাত্রায় লাখো মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে বাংলা সাহিত্যে তিনি একজনই অনন্য, সাধারণ, অনবদ্য সৈয়দ হক। পারমিতা হিম, সময় সংবাদ, কুড়িগ্রাম। এর আগে সকালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে সতীর্থরা চোখের জলে স্মরণ করেন তার সাহিত্য ও সৃষ্টিকর্মগুলোকে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান গুণী এই কথা সাহিত্যিককে। জাগো বাহে কণ্ঠে সবাই,
দেশের প্রয়োজনে বিভিন্ন সময়ে মানুষকে বজ্রকণ্ঠে যিনি জাগরণের এমন ডাক দিতেন, তিনিই ঘুমিয়ে গেলেন চিরদিনের জন্য। নিজের সৃষ্ট চরিত্র নুরুল দিনে তিনি বলেছিলেন, যদি মরো কোনো দুঃখ নাই, আমার মরণ হয়, জীবনের মরণ যে নাই। অমরত্বের সে পথে যাত্রা শুরু হলো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের। প্রায় ৮১ বছরের আয়ুষ্কালে নিরন্তর সৃজনশীলতায় শিল্প সাহিত্যের সকল মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন অসংখ্য জীবন আলেখ্য। তাই লোকালয়ে আর তার পায়ের আওয়াজ পাওয়া না গেলেও তিনি অমর হয়ে থাকবেন পরাণের গহীন ভেতরে। তুমি তো গেয়েছো সুদা মাটি আর জলেশ্বরীর গান, পদ্মে গদ্যে এঁকেছো বাংলা কথার তুলিতে টান। অনেক লেখনীর মধ্যে আমার পরিচয়, যেখানে উনি বাঙালির পরিচয়ের যে বর্ণনাটা দিয়েছেন, আমার মনে হয় অতুলনীয়। প্রত্যেক লেখককে নিজের জন্য একটা জায়গা তৈরি করেন, প্রত্যেক বড় লেখকই। তিনি যখন চলে যান সেই জায়গা শূন্যই থেকে যায়। এটা যে আরেকজন এসে পূরণ করে কথা বলা যাবে না। আমরা তার শূন্যস্থান পূরণ করতে কোনোদিনই পারবো না, কিন্তু তার রেখে যাওয়া অভিজ্ঞতা, জ্ঞান, সেগুলিকে আমরা ধারণ করব হৃদয়ে। চলচ্চিত্রের শুরুতে যে কয়েকজন গুণী ব্যক্তি আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, তার মধ্যে সৈয়দ শামসুল হক। উনি তো নাটকে একটি ভিন্ন আঙ্গিক তৈরি করেছেন। এই আঙ্গিকগুলো কিন্তু পূর্ব বাংলা বা বাংলাদেশের নাটকের বৈচিত্র্য দিয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সূচনা করেন বিদায়ের আনুষ্ঠানিকতা। বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। যে মানুষটিকে 24 ঘন্টা হাসতে দেখা গেছে, যে মানুষটি যেখানেই গেছেন আলো নিয়ে গেছেন, সে মানুষটি আজকে অন্য একটি আলোর জগতে চলে গেলেন। ইংরেজি সাহিত্যে এরকম দখল বাঙালিদের মধ্যে এত বড় মাপের কোনো লেখক আছে কিনা আমার জানা। সৈয়দ হকের মৃত্যু যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি, তা বললেন শ্রদ্ধা জানাতে আসা সবাই। তাদের স্মৃতিচারণে সৈয়দ হকের নানা কীর্তির পাশাপাশি উঠে আসে ব্যক্তিগত অনুভূতির কথাও। আমার মেয়ের নাম উনি রেখেছিলেন, বলেছিল যাই তুমি মেয়ের নামটা রাখি, মেয়ের নামটা রেখেছিল চন্দ্রিমা। গ্রামের মানুষ, এমনকি শহরের উচ্চবিত্তের মানুষ, সবাইকে তিনি ধরে রাখতে পেরেছেন। তার প্রকাশনাগুলোর একটা প্রদর্শনী যদি দেওয়া যায়, এইভাবে আমরা তার সাহিত্যকে চর্চা করার মাধ্যমে আমরা তাকে স্মরণ করতে পারি। সব্যসাচীরা রঙিন ফানুষের দুনিয়ায় বারবার আসেন না, তাই কবি সৈয়দ শামসুল হকের এই মহাপ্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়। কিন্তু তার যে অজস্র সৃষ্টি, তা যদি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া যায়, তবেই পূর্ণ হবে কবির অসম্পূর্ণ স্বপ্নগুলো। এগিয়ে যাবে সব্যসাচীর অসাম্প্রদায়িক বাংলাদেশ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সৈয়দ হকের প্রথম জানাজা। পরে তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। সকাল 11টার দিকে বাংলা একাডেমিতে নেওয়া হয় সৈয়দ হকের মরদেহবাহী কফিন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহযোদ্ধা শুভানুধ্যায়ীরা। এর আগে 10টার দিকে লেখকের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছালে পরিবারের সদস্য সহ তার প্রতি শ্রদ্ধা জানান সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। বাংলা কবিতা, গান, গল্প, উপন্যাসকে যিনি সমহিমায় অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, সেই গুণী লেখকের জানাজায় অংশ নেন সব অঙ্গনের মানুষ। এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পরিবারের সদস্যরা। আমরা অলসো খুবই গর্বিত এর মধ্যে যে আমরা জলেশ্বরীর মানুষকে জলেশ্বরীর মাটিতে ফিরিয়ে দিতে পারছি। আমি জানি এটা তার শেষ ইচ্ছা, আমরা পূরণ করতে পারছি। তখন মাথার মধ্যে যে সমস্ত ধারণাগুলো আসতো, লেখা, কবিতা, ভাবনার টানা, তিনি আমাকে মুখে মুখে বলতেন, অনেকটা ওষুধের ঘোরের ভেতরই বলতেন। আমি সেগুলো লিখে নিতাম। বাংলা সাহিত্য থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে গেলেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম, সেটা পাবো না। কিন্তু তিনি যা রেখে গেছেন সেটাই আমাদের সম্পদ। সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। তো তিনি একাধারে স্ক্রিপ্ট করতেন, ডায়লগ লিখতেন, গান লিখতেন, সাহিত্য ছিল, কবিতা ছিল,
এর ভার্সেটাইল একজন লোক আমাদের মাঝে চলে গেল, এটা পূরণ ক্ষতি মানে শূন্যস্থান পূর্ণ হবে না। এবার বাংলাদেশ আফগানিস্তান সিরিজ প্রসঙ্গ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 209 রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও মোসাদ্দেক হোসেন সৈকতের নৈপুণ্যে শেষ পর্যন্ত 208 রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে 15 রানেই 2 উইকেট হারায় সফরকারীরা। বৃষ্টির কারণে কিছুটা মন্থর উইকেটে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন 2 ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় 50 রানেই মিরওয়াইজ আশরাফের বলে সৌম্য ও তামিমের উইকেট হারায় বাংলাদেশ। দুজনই ফেরেন ব্যক্তিগত 20 রানে। এরপর 61 রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন মাহমুদুল্লাহ ও মুশফিক। তবে 25 রান করে মাহমুদুল্লাহ আউট হলেও 38 রান করা মুশফিকও দ্রুতই তাকে অনুসরণ করেন। সাকিব 17, সাব্বির 4 ও অধিনায়ক মাশরাফি 2 রান করে প্যাভিলিয়নে ফিরলে 200 নিচেই অল আউট হওয়ার শঙ্কা দেখা দেয়। কিন্তু তাইজুলের সঙ্গে 24 ও শেষ উইকেটে রুবেল হোসেনের সঙ্গে 43 রানের দারুণ দুটি পার্টনারশিপ গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। অভিষেকের দারুণ নৈপুণ্য দেখিয়ে 45 রানে অপরাজিত থাকেন তিনি। 209 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আফগানরাও। সাকিব 1 ওভারে শিকার করেছেন নওরোজ মঙ্গল ও রহমত শাহর উইকেট। দর্শক, এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের সহকর্মী রায়হান মাসুদ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান। ধন্যবাদ রিচার্ড। এতক্ষণ আমরা যতটুকু দেখেছি যে আবারও সরগরম হতে শুরু হয়েছে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। একের পর এক উইকেট পড়ছে আর বাড়ছে গর্জন। সেই গর্জনের সাথে মানুষের মনে আবারও আশা যাচ্ছে যে বাংলাদেশ এই 208 রান টার্গেট নিয়েও ম্যাচ জয় করতে পারবে। আমরা বলছিলাম যে শুরুতেই ব্রেক থ্রু দরকার, সেই ব্রেক থ্রু কিন্তু এনে দিয়েছেন আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরপর 2টি উইকেট ফেলে দিয়েছেন তিনি। এখন আমরা যদি একটু আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদের সাথে আমরা একটু আলোচনা করি যে এই ম্যাচ সম্পর্কে আপনার কতটুকু আশাবাদ রয়েছে। ধন্যবাদ রায়হান। আসলে যখন বাংলাদেশ ব্যাটিং এ শুরু করে তখন কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথম দিকে উইকেট কিন্তু খুব একটা সহজ ছিল না। তবে যত ম্যাচ গড়িয়েছে উইকেট কিন্তু ব্যাটসম্যানদের জন্য আমরা দেখেছি খুব ভালোভাবে বল কিন্তু ব্যাটে এসেছে। তারপর বলবো যে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে তারা শর্ট সিলেকশনে তাদের একটা সমস্যা ছিল। যেমন আমরা জানি যে মুশফিকুর রহিম তিনি স্লগ সুইপ খেলতে খুব পছন্দ করেন এবং ট্র্যাপে ফেলে কিন্তু তাকে আউট করা হয়েছে। এবং এরপরেও কিন্তু দেখেছি সাকিব, সাব্বির যারা আউট হয়েছেন তারা কিন্তু অনেকটা লুজ শট খেলতে গিয়ে বা তারা ঠিকভাবে তাদের ব্যাটে বল হয়নি দেখে তারা আউট হয়ে গেছেন। তারপরও বলবো যে বাংলাদেশের হয়ে আজকে অভিষেকে দুর্দান্ত একটা নক খেলে বাংলাদেশকে একটা লড়াই করার মতো স্কোর দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবং তিনি যে 45 রান করেছেন সেটাই কিন্তু ম্যাচের নির্ণায়ক হতে পারে শেষ পর্যন্ত, কারণ তার ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি 3-4 জনের সাথে কিন্তু পার্টনারশিপ করেছেন। মাশরাফি ছিল তার সাথে এসে আউট হয়ে গেছেন। এরপর তাইজুল, রুবেল, তাসকিন সবার সাথে কিন্তু তিনি পার্টনারশিপ করেছেন এবং তার অবদানে কিন্তু একটা স্কোর পেয়েছে। এবং তিনি আরেকটি রেকর্ডও করেছেন যেটা বলা যায় যে অভিষেকে বাংলাদেশের 4র্থ সর্বোচ্চ স্কোর। এখন আফগানিস্তানের ব্যাটিং এর প্রসঙ্গে যদি আসি, যে আফগানিস্তান যেভাবে তারা অ্যাটাকটা শুরু করেছিল বাংলাদেশ কিন্তু ঠিক একইভাবে তাদের সেরা 2 অস্ত্র বলা যায় যে সাকিব আল হাসান এবং মাশরাফিকে দিয়ে কিন্তু বোলিং অ্যাটাক শুরু করেছে এবং তার ফলও পেয়েছে। প্রথম ওভারে সাকিব তার দ্বিতীয় ওভারে 2টি উইকেট পেয়েছেন এবং 2টি উইকেটে কিন্তু বলবো যে বাংলাদেশকে এখন ম্যাচের কিন্তু সামনে এনে দিয়েছে এবং বাংলাদেশ এখন কিন্তু বলা যায় যে ভালো অবস্থানে আছে। এখান থেকেও এখন বাংলাদেশকে আসলে যে উইকেটগুলো আছে যদি আরো 15 ওভারের মধ্যে আরো কিছু উইকেট নিয়ে নিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু বলবো যে সম্ভাবনা আছে। আরেকটা ছোট্ট তথ্য জানাবো যে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত আফগানিস্তান তারা কিন্তু 200 রান চেস করে অনেকগুলো ম্যাচই জিতেছে এবং সর্বোচ্চ কিন্তু 273 রান চেস করে জিতেছে। তো তাদের অভিজ্ঞতা আছে 200 বা এর বেশি রান চেস করে জেতার। সাজিদ মুস্তাহিদকে ধন্যবাদ। সাজিদ মুস্তাহিদের যে আশা ঠিক তেমনি শতক বাঙালিদের, কোটি বাঙালিরও একই আশা যে বাংলাদেশ আজকে 208 রান টার্গেট ডিফেন্ড করে জয় ছিনিয়ে আনবে। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন আমাদের 2 সহকর্মী রায়হান মাসুদ এবং সাজিদ মুস্তাহিদ তারা বিশ্লেষণাত্মক কিছু আলোচনা করছিলেন। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব, বাংলাদেশের টাইগার সমর্থকরা অবশ্যই প্রত্যাশা করবে যে হয়তো ম্যাচ শেষে জয়ের হাসি বাংলাদেশই হাসবে। সন্ধ্যার সময় আরো থাকছে। ঢাকায় আনা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর মরদেহ। রাতে পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন দলের চেয়ারপারসন বেগম জিয়া। যুদ্ধাপরাধের বিচার সহ অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে পাকিস্তান মন্তব্য করায় ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, সম্মেলন বর্জন বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান এবং আফগানিস্তানও এবারের সম্মেলন বর্জন করায়
স্থগিত হয়ে গেল 19তম সার্ক শীর্ষ সম্মেলন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান। এদিকে 19তম সার্ক শীর্ষ সম্মেলন পাকিস্তানের পরিবর্তে অন্য দেশে করার প্রস্তাব করেছে নেপাল। বাংলাদেশে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরুর পর থেকেই এর বিরোধিতা করে আসছে পাকিস্তান। বিভিন্ন সময়ে এ বিষয়ে পাক সরকারের হস্তক্ষেপ ও পাকিস্তানে বিভিন্ন ইসলামী সংগঠনের বাংলাদেশ বিরোধী বিক্ষোভে দুদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়। সবশেষ গত 3রা সেপ্টেম্বর যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। জবাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এমন মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জানায় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দিল বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা জানিয়ে বলেন, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ সার্ক সম্মেলনে অংশ নেবে। এটি বাংলাদেশের নিজস্ব একটি সিদ্ধান্ত এবং আমরা সবসময় যেটি বলি যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার প্রক্রিয়া এবং পরবর্তীতে ফাঁসি কার্যকরের প্রশ্নে, এই বিষয়গুলিতে বাংলাদেশ কারোর সাথে কখনো আপোষ করেনি, করবেও না। প্রতিষ্ঠাতা রাষ্ট্র হিসাবে বাংলাদেশ রিজিওনাল কোঅপারেশন, কানেক্টিভিটি বা এই সার্বিক সহযোগিতার বিষয়গুলি বিশ্বাস করে এবং সময় সুযোগ যখন আসবে তখন বাংলাদেশ এখানে অংশগ্রহণ করবে। এদিকে এ মাসে কাশ্মীরের উড়ি সেনা ঘাঁটিতে হামলার জেরে বুধবার ভারত সাফ জানিয়ে দেয় তারাও এবারের সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে না। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, এরই মধ্যে তাদের সিদ্ধান্ত বর্তমান সভাপতি দেশ নেপালকে জানানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ কনভেড টু দি কারেন্ট সার্ক চেয়ার নেপাল। বর্তমানে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারত আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিতে পারছে না। সন্ত্রাসবাদ নিয়ে জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বিদ্যমান থাকায় এ সম্মেলন সফল হওয়া সম্ভব নয়। তাছাড়া সন্ত্রাস ও আঞ্চলিক সহযোগিতা একসঙ্গে চলতে পারে না। একইভাবে ভুটান ও আফগানিস্তানও সন্ত্রাসবাদ নিয়ে এ অঞ্চলে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির কারণে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে। আশরাফ খানি ভারতের সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণায় দুঃখ প্রকাশ করেছে পাকিস্তান। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতবদ্ধ বলে জানান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের বড় সন্তান শেখ হাসিনা। তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। শেখ হাসিনা জন্ম ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ সন্তান তিনি। পড়ালেখায় হাতেখড়ি টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। উচ্চশিক্ষা অর্জন করেন ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাবার মতোই ছাত্র জীবন থেকে নানা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল শেখ হাসিনার। আইয়ুব বিরোধী ও ৬ দফা আন্দোলনেও তার ভূমিকা ছিল অনবদ্য। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন তাকে কাটাতে হয় বিদেশে। ১৯৮১ সালে স্বদেশে ফিরে হাল ধরেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের। এরপর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ১৫ বছর পর ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে গ্রেনেড হামলা সহ অন্তত ১৯ বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন শেখ হাসিনা। গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে ২০০৭ সালের ১১ জানুয়ারি কয়েকটি ভিত্তিহীন মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিগত সেনা সমর্থিত সরকার। ১১ মাস বন্দী ছিলেন তিনি। গণতন্ত্র, নারী শিক্ষা, শিশু মৃত্যুর হার হ্রাস ও দারিদ্র্য বিমোচন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে অসামান্য ভূমিকার কারণে দেশি বিদেশি বেশ কয়েকটি পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন শেখ হাসিনা, যার মধ্যে ২০১৫ সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, ২০১১ সালে সাউথ সাউথ পুরস্কার উল্লেখযোগ্য। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ভিশন 2021 অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ৭০তম জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বাংলাদেশের কঠিন সময়ে শেখ হাসিনার নেয়া নানা পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মঙ্গলবার রাতেই মোদীর নয়াদিল্লির কার্যালয় থেকে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এতে মোদী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তি এবং সমৃদ্ধির পথে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সাফল্যের সঙ্গে দেশের নিরাপত্তাও নিশ্চিত করেছেন তিনি। এছাড়া ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন বিমস্টেকের 500 সম্মেলনে শেখ হাসিনার আগমনের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন মোদি। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে ভবিষ্যতে মেডিকেল কোচিং সেন্টার সমূহ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া যে সকল বেসরকারি মেডিকেল কলেজ নিয়মনীতি অনুসরণ করছে না সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এ সংক্রান্ত এক মত বিনিময় সভায় তিনি কথা বলেন। কোচিং সেন্টারের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কোচিং সেন্টার হতে পারে, কিন্তু কোচিং সেন্টার নামে যারা এই ধরনের জালিয়াতি করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে চাই। মেডিকেল কোচিং সেন্টার কোনো প্রয়োজন নাই, মেডিকেল কোচিং সেন্টার ভবিষ্যতে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেব। যদি কোনো রিপোর্ট পাওয়া যায় তাহলে আরো মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে। তো ল্যাবরেটরি নাই, শিক্ষক নাই, একাডেমিক ভবন নাই, মেডিকেল কলেজ চলছে, এগুলো চলতে পারে না। সেই জন্য আমরা নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি, ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ব্যত্যয় ঘটে তাহলে পর্যায়ক্রমে এই ধরনের বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া হবে। প্রযুক্তির কল্যাণে সময়ের সঙ্গে পাল্টেছে জীবনযাত্রা, বদলেছে যোগাযোগের মাধ্যমও। এমন সব সুবিধা প্রশংসনীয় হলেও জীবন দুর্বিষহ করে তুলছে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন খবর। হুহু করে বাড়ছে সাইবার অপরাধীর সংখ্যা। এজন্য বিশেষজ্ঞরা দুষছেন প্রশাসনের অবহেলাকে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও স্বীকার করছে প্রয়োজনীয় তথ্য প্রমাণের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। বিথি হকের রিপোর্ট। আপলোড দেওয়ার পর তখন একজন আরেকজনের কাছে লিঙ্ক যায়, এইভাবে আস্তে আস্তে ছড়ানো শুরু করে। ছড়ানোর এক পর্যায়ে যত ধরনের এরকম বাজে সাইট আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে দেওয়া শুরু করে। ধরা যাক মেয়েটির নাম তানিয়া। তার মতো এমন অসংখ্য মানুষ রয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফল ভোগের পরিবর্তে প্রতি মুহূর্ত সংগ্রাম করে বাঁচছে। সামাজিক মাধ্যমে গজিয়ে উঠছে কিছু গ্রুপ যারা বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের ঠেলে দিচ্ছে বিপথে। লুকিয়ে তোলা ছবি বা ভিডিও শেয়ার করে নোংরা মন্তব্যে অতিষ্ঠ করে তুলছে ঘটনার শিকার ছেলে বা মেয়েটিকে। এমনকি পরিবারের মানুষগুলোও মুক্তি পাচ্ছেন না হয়রানি থেকে। ইন্টারনেটের খারাপ কোনো দিক নাই, কিন্তু আমরা এটাকে ভালো দিকে ব্যবহার করতেছি না খারাপ দিকে ব্যবহার করতেছি, এটা আমাদের উপর নির্ভর করে। এই যে তারা যে প্রকাশ্যে লাইভ পর্ন দেখাচ্ছে, পর্নোগ্রাফি আইনের কোনো তোয়াক্কা না করে, তারা কিন্তু একটা পুরো জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন অল্প বয়সে প্রযুক্তির সহজলভ্যতা ও প্রশাসনের নজরদারির অভাব দেশের কিছু কিশোর ও তরুণকে করে তুলছে এমন বেপরোয়া। এমন কোনো কি সেট আবিষ্কার করা যায় যে শুধু বাবা মার সাথে কমিউনিকেশন করবে? সরকার এবং রাষ্ট্রের তরফ থেকে একটা নিয়ন্ত্রণ দরকার হবে, যেটা বলি আমরা রেগুলেশন অফ দ্য গভর্নমেন্ট। সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে বিগত কয়েক বছরে দেশে সাইবার অপরাধী ও এ বিষয়ক মামলার সংখ্যা 196% বেড়েছে। প্রশাসন বলছে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে মামলা থাকলেও বেশি দূর এগোতে পারছেন না তারা। বিশেষ করে যদি কোনো অপরাধী দেশ থেকে বাইরেও চলে যায়, তাকেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিছু আমাদের উদাহরণ, আর যদি আমরা প্রয়োজন বোধ করি যে তাকে গ্রেফতার করার দরকার, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ইন্টারপোলেরও সহায়তা গ্রহণ করে থাকি। যারা এর অপরাধের শিকার হয় তারা কিন্তু অনেকটাই আসলে নাজুক পরিস্থিতির মধ্যে আসলে তারা পড়ে যান। বিদ্যমান সাইবার আইনের সঠিক বাস্তবায়ন ও অভিভাবকদের সচেতনতা ইন্টারনেটের অপব্যবহার রোধের পাশাপাশি এর কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নাটোরে 10টি বোমা ও সরঞ্জাম সহ পলিটেকনিকের এক ছাত্র আটক। বোমা তৈরির পর সরবরাহ করত বিভিন্ন স্থানে, বলছে র্যাব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহের মরদেহ দেশে পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল 5:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে তার মৃতদেহ। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ শীর্ষ নেতারা। এছাড়া দলের কর্মী সমর্থকরাও বিমানবন্দর এলাকায় ভিড় করেন। সন্ধ্যা 6:30টার দিকে মরদেহবাহী ভ্যান মরহুমের মহাখালী ডিওএইচএস এর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাত 8:30টার দিকে পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন হান্নান শাহর বাসায় যাবেন বলে জানিয়েছে দলের মিডিয়া উইং। মঙ্গলবার সিঙ্গাপুরের রাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে 4 দিনের শোক পালন করছে বিএনপি। নাটোরে 10টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ শরীফুল ইসলাম নামে পলিটেকনিকের এক ছাত্রকে আটক করা হয়েছে। র্যাব 5 জানায় ভোরে গুরুদাসপুর উপজেলার দখলা গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় নিজ বাড়ি থেকে পলিটেকনিকের ছাত্র শরীফুল ইসলামকে 10টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ আটক করা হয়। গত 6 মাস ধরে সে বোমা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানিয়েছে র্যাব। গত 6 মাস ধরে যেগুলো তৈরি করে বিক্রি করবে এবং সে যেহেতু পলিটিক্যাল ছাত্র সে নিজেই এগুলো মানে তৈরি করতে পারে। আপনারা দেখেছেন যে আমরা রাতে তাকে তৈরি করা অবস্থায় মালামাল সহ কাঁচামাল যেটা এখনো তৈরি হয়নি হাত বোমাটি সে অবস্থায় আমরা তাকে ধরেছি। দক্ষিণের সাগর ও নদীর মোহনা পেরিয়ে এখন চাঁদপুরের পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে জেলেদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। এদিকে অক্টোবরে মা ইলিশ রক্ষায় প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা। এ সময় জেলার প্রায় 1.5 লক্ষ জেলেকে সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চাঁদপুর থেকে ফারুক আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে মতলবের উত্তরে ষাটনল কিংবা দক্ষিণে হাইমচরের চর ভৈরবী নদীতে জাল ফেললেই ধরা পড়ছে নানা আকারের ইলিশ। এতে ব্যস্ত পদ্মা মেঘনা পাড়ের জেলেরা। ইলিশের খোঁজে ছুটছে সারি সারি জেলে নৌকা। তবে একটু দেরিতে মাছ ধরা শুরুর মধ্যেই আবার নতুন দুশ্চিন্তা ভর করেছে জেলেদের। কারণ মা ইলিশ রক্ষায় 12 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণের সব নদীতে মাছ ধরা নিষিদ্ধ। অবশ্য ইলিশ রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথা স্বীকার করে সহায়তার কথা জানালেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। 10 বছর এই মাছ পরে নাই, এবছর আল্লাহ দিলে ভালো মাছ পরে, বড় বড় মাছ পরে। সরকার যে অভিযান দিচ্ছে অভিযান মাঝে মাইনা চলছে, মাননের গতিকেই মানে করে এত মাছ নদীতে পাওয়া গেছে। মা ইলিশে এবং জাটকা ইলিশটা একটু কঠিন পদক্ষেপ নিলে হয়তো এইভাবে আমরা প্রতি বছরে লাভবান হতে পারবো। সাগরে ইলিশ প্রচুর ধরা পড়লেও সে অনুপাতে চাঁদপুরে মিলছে না। এর কারণ হিসেবে দেশের শীর্ষ ইলিশ বিশেষজ্ঞ বলছেন, এখানে মাছের বিচরণে সৃষ্টি হয়েছে নানা বাধা। জেলেরাও খুব খুশি প্রচুর ইলিশ ধরতে পেরে। তো চাঁদপুর অঞ্চলে এখনো কম পরিমাণ আসছে, অর্থাৎ এখানে কিছু চর ডুবোচর আছে এবং বুড়িগঙ্গা শীতলক্ষার দূষণ নামার কারণে এখানে একটা প্রভাব ফেলে থাকতে পারে। এদিকে মা ইলিশ রক্ষার সময় বেকার জেলেদের সহায়তার দাবি জানালেন জনপ্রতিনিধি। বিষয়টি সরকারের বিবেচনায় আছে বলে জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। 22 দিন সরকার মা ইলিশ রক্ষার কার্যক্রম গ্রহণ করছে, সেজন্য যাতে সরকার খাদ্য সহায়তা দেয় এই জন্য জেলা প্রশাসন চাঁদপুরের পক্ষ হতে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সরকারের বিডিএফ, বিডিডি অথবা জিআর চালের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হয়। শুধু চাঁদপুরেই সরকারি তালিকায় রয়েছে প্রায় 43,000 জেলে, আর এদের পরিবারের সদস্য সংখ্যা 2 লাখ। সময় সংবাদ, চাঁদপুর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহত ব্যক্তি নিরস্ত্র ছিল। তবে পুলিশের দাবি, গুলি করার আগে ওই ব্যক্তিকে পকেট থেকে হাত সরিয়ে ওপরে তুলতে বলা হলে হাতে একটি বস্তু দেখতে পেয়ে গুলি করা হয়। তবে সেটি আগ্নেয়াস্ত্র কিনা সেটি সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এক প্রত্যক্ষদর্শীর ভিডিও ফুটেজ দেখে বলা হচ্ছে, নিহত ব্যক্তি যখন পুলিশের সামনে হাত ওপরে তুলে ধরে তখন তার হাতে কিছু ছিল না। নিহত ব্যক্তি অসুস্থ ছিল বলে জানিয়েছেন তার বোন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্ল্যাক লাইভস ম্যাটার্স স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় এমন বিক্ষোভ জোরালো হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। ভারত ওমানের মতো শক্ত প্রতিপক্ষদের হারিয়ে ইতোমধ্যে নিজেদের ক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 18 হকি দল। তাই সেমিফাইনালে নিজেদের ফেভারিট মেনেই চাইনিজ টাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার দুপুর 12:30টায়। বাংলাদেশের সামনে বড় প্রতিপক্ষ ছিল ভারত। তাদের প্রথম ম্যাচে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের যুবারা। পরের ম্যাচে পুল এ থেকে ওমানকে 10-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সেমিতে চাইনিজ টাইপের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। টাইপের বিপক্ষে আক্রমণাত্মক খেলে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তাই অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন বাংলাদেশ দলের সব খেলোয়াড়। ঘরের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। তবে এদিন অনুশীলনেই নামেনি চাইনিজ টাইপে।
বাংলা সময়ে সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাকিব আল হাসান ও মোসাদ্দেকের ঘূর্ণিতে 3 উইকেট হারালো আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সামনে ১৭তম জয়ের হাতছানি। শেষ ইচ্ছা অনুযায়ী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক শায়িত হলেন নিজ জন্মভূমি কুড়িগ্রামে। কেন্দ্রীয় শহীদ মিনারে অশ্রুসিক্ত বিদায় জানালো সর্বস্তরের মানুষ। আমাদের সাহিত্যকে যা দিয়েছেন সেটা চিরকাল বেঁচে থাকবে। সৈয়দ শামসুল হক মুছে যাবে না কোনোদিনও। তিনি আমাদের প্রধান হিসেবে থাকবেন সবসময়। যুদ্ধাপরাধীদের বিচার সহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় সার্ক সম্মেলন বর্জন করে বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইসলামাবাদ সার্ক সম্মেলন স্থগিত। প্রযুক্তির কল্যাণে জীবনযাত্রা পাল্টালেও বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা। প্রশাসনের নজরদারির অভাব বলছেন বিশেষজ্ঞরা। এবং মা ইলিশ রক্ষায় অক্টোবরে প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকবে মাছ ধরা। এ সময় জেলেদের সরকারি সহায়তা দেওয়ার দাবি। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।